সকাল হতে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শিমুলের খুব প্রিয়। বৃষ্টিতে ভিজতে তার খুব ভালো লাগে, কিন্তু আজ তার গায়ে ভীষণ জ্বর। তাই জানলায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। টিনের চালে ঝমঝম সুরে বৃষ্টি পড়ার শব্দ এ যেন এক অন্যরকম অনুভূতি। হঠাৎ করে ছাতা মাথায় শান্ত এসে হাজির। কিরে শিমুল, কি করছিস? শিমুল বলল, কি আর করব, জানলায় দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি। শান্ত শিমুলের কানে কানে বলল, বৃষ্টিতে ভিজবি? না রে, আজকে শরীরটা ভালো নেই, গায়ে ভীষণ জ্বর। তাহলে তো বাইরে গিয়ে লাভ নেই, চল ঘরে বসে কিছু খেলি। কি খেলা যায়? তোদের ঘরে লুডো আছে? আছে তো। তাহলে চল বসে লুডো খেলা যাক। এরপরেই দুজনে মিলে বসে পড়ে লুডো খেলতে। শিমুল আর শান্ত দুজনে স্থানীয় একটি স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। শিমুলের বয়স 15 আর শান্তর 17। শান্ত এর আগে 2বার ক্লাস 8-এ ফেল করেছে। নাম তার শান্ত হলেও সে মোটেও শান্ত নয়। তার চরিত্র তার নামের বিপরীত। সারা দিন তার ওপর অশান্তি ভর করে থাকে। সকাল হোক কিংবা রাত, দুষ্টুমিতে সে সবসময় পাকা হাত। লুকিয়ে মানুষের ঘরের চালে ঢিল মারা, এলাকার বোকা ছেলেদের পেছনে লাগা, খামোখাই কারোর সাথে ঝগড়া বেঁধে দেওয়া, রাতে ভূত সেজে মানুষকে ভয় দেখানো, এগুলো তার জন্য খুবই সাধারণ ব্যাপার। এলাকায় তাকে নিয়ে সমস্যার শেষ নেই। তার নামে নালিশ শুনতে শুনতে তার মা হাঁপিয়ে গেছেন। একমাত্র ছেলে, বাবা বিদেশে থাকেন, তাই মায়ের আদরে এক প্রকার বাদর তৈরি হয়েছে সে। শিমুল আর শান্তর মধ্যে বয়সের তফাৎ থাকলেও দুজনেই খুব ভালো বন্ধু। পুকুরে গোসল করা, দূরে বেড়াতে যাওয়া, মাঠে খেলতে যাওয়া, সবকিছুতেই দুজন একসাথে থাকে। শান্তর গায়ের রং এতটা ফর্সা না হলেও চেহারায় একটা মায়াবী ভাব রয়েছে। এছাড়াও তার আরও একটি গুণ রয়েছে, সে যে কাউকে সহজে আপন করে নিতে পারে। কি যে জাদু তার দুই ঠোঁটে! তার মিষ্টি কথার ছলে পাষাণ হৃদয়েও প্রেমের ফুল ফোটে। শিমুল আর শান্ত লুডো খেলছে, আর বাইরে বৃষ্টি ঝরছে। ঝরছে তো ঝরছে, বৃষ্টি কমার কোনো নাম নেই। হঠাৎ করে শান্তর মা শান্তকে ডাক দিলেন। শান্ত, এই শান্ত, কই গেলি? শান্ত বলল, আসছি মা বলে লুডো খেলা রেখে উঠে চলে গেল। শান্ত চলে যাওয়ায় শিমুলেরও মন খারাপ হয়ে গেল। এরপর শিমুল ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন দুপুর 12টা। ঘন কালো মেঘের আড়াল থেকে উঁকি দিল দিনের সোনালি সূর্য। চারদিকে ঝলমলে রোদ মেখে ঘোর পুরোটাই কেটে গেল। শান্ত আবার এলো শিমুলের বাড়িতে। এসে দেখল সে ঘুমিয়ে গেছে। শিমুলকে ঘুমে দেখে শান্ত শিমুলকে না ডেকে চলে এলো। এরপর সে ছুটে চলল খোলা মাঠের দিকে। চঞ্চল স্বভাবের শান্ত এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না তার। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠেও কেউ তেমন একটা আসেনি। শান্ত আবারও বাড়ি ফিরে এলো। গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও মাঠের উদ্দেশ্যে রওনা হলো সে। গ্রামের পশ্চিম কোণে বিশাল একটি মাঠ। সেই মাঠে বিকেলে জড়ো হয় এলাকার সব ছেলেপেলে। সবাই মিলে খেলাধুলা করে। সন্ধ্যা হলে আবার বাড়ি ফেরে। আজকেও শান্তসহ এলাকার সকল ছেলে মাঠে খেলাধুলা করছিল। যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল, চারদিক থেকে ভেসে এলো আল্লাহু আকবার সুরে আজানের ধ্বনি। পাখিরা যখন নিরে ফিরে আনন্দের গান গাইছিল, শান্তরাও তখন খেলাধুলা বাদ দিয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। শান্ত সাকিবের সাথে সাকিবের বাড়িতে গেল, কারণ সে কিছু অঙ্ক বুঝেনি। সাকিব সেগুলো তাকে বুঝিয়ে দেবে। জনশূন্য এক বিশাল মাঠের উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। রাস্তার দুই ধারে সবুজ ধানের ক্ষেত। সাকিব আর শান্ত সেই পথ ধরেই হেঁটে চলেছে। আধ ঘন্টা হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সাকিবদের বাড়ি। সেখানে যাওয়ার পর তারা দুজন মিলে নাস্তা করল। শান্ত মাকে ফোন করে জানিয়েছে যে সে সাকিবের বাড়িতে আছে, ফিরতে দেরি হবে। নাস্তা করার পর দুজন মিলে পড়তে বসল। সাকিব শান্তকে ভালো করে অঙ্ক বুঝিয়ে দিল। তারপর শান্ত যখন বাসায় ফিরতে যাবে তখনই সাকিবের মা তাকে থামিয়ে বললেন, এসেছে যখন রাতে খেয়ে যাবে। সাকিবও তাকে অনেক জোরাজুরি করতে লাগলো। তাদের কথা মতো শান্ত সাকিবের বাড়িতে থেকে গেল। রাতে খেয়ে দিয়ে যখন বাসায় ফিরবে তখন ঘড়িতে রাত 10টা। গ্রাম এলাকা, এখানে রাত 8টা মানে গভীর রাত। সেখানে রাত 10টা মানে তো নিশিরাতের সমান। সাকিব শান্তকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু জবাবে শান্ত বলল, আমাকে এগিয়ে দিয়ে ফেরার পথে তুই তো কাপড় ভিজিয়ে দিবি, বাদ দে, আমি একাই যেতে পারবো, আমার অভ্যাস আছে। এ বলে শান্ত সাকিবদের বাড়ি থেকে বেরিয়ে এলো। বিস্তীর্ণ মাঠের মধ্যে নির্জন রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছে শান্ত। রাতের নীরবতা ভেঙে চারদিকে কটকট করছে শান্তর হেঁটে চলার শব্দ। মাঝে মধ্যে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করে গাছের মগডালে কি যেন নড়ে উঠল। শান্ত ভয় পেয়ে গেল। হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গাছের ওপর দিক থেকে দেখতে লাগলো।
না, কিছুই নেই। হয়তো বাদুর কোনো এক ডালে এসে বসেছিল। শান্ত আবার পথ চলতে শুরু করলো। নির্জন একা রাস্তা দিয়ে সে হেঁটে চলেছে। হঠাৎ মনে হলো তার সামনের দিক থেকে সাদা কাপড় পরা কেউ আসছে। অনেক দূরে হওয়ায় কিছুই বোঝা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের হালকা আলো সেই সাদা জামার উপর পড়ে জামাটি আকাশের তারার মতো মিটমিট করতে লাগলো। শান্ত সামনে এগিয়ে চলছে, সামনের দিকে, আর সাদা কাপড় পরা লোকটিও তার দিকে এগিয়ে আসছে। কাছে আসার পর সে দেখতে পেল খুব সুন্দর চেহারার একটি মেয়ে। তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিল। সেও সালামের জবাব দিল। শান্ত মনে মনে ভাবতে লাগলো, এত রাতে এত সুন্দরী মেয়ে একা কোথায় যাচ্ছে? ডেকে জিজ্ঞেস করব? মেয়েটির সাথে কথা বলার জন্য সে পেছনে ফিরে তাকালো। কিন্তু এ কি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটি উধাও। আশেপাশে কোনো বাড়ি নেই যে সেখানে মেয়েটি যাবে। তাহলে এত তাড়াতাড়ি মেয়েটি গেল কোথায়? শান্ত আর কিছু না ভেবে আবারও হাঁটতে লাগলো। খানিকক্ষণ পরেই একটা হাসির শব্দ, খুবই সুন্দর হাসির শব্দ। এত সুন্দর করে কেউ হাসে? শান্ত চারদিকে তাকায়। না, কাউকে তো দেখা যাচ্ছে না। হয়তো শোনার ভুল। শান্ত পথ চলতে শুরু করলো। আবারও সেই হাসির শব্দ। শান্ত দাঁড়ালো। সে সাথে হাসিটাও থেমে গেল। না, শান্ত আর সাহস রাখতে পারছে না। সে দৌড়াতে শুরু করলো। বাড়িতে যখন ফিরল তখন রাত 10টা 20 বাজে। শান্তর মা শান্তকে হাঁপাতে দেখে বললেন, কিরে, হাঁপাচ্ছিস কেন? শান্ত মাকে সব খুলে বলতে গিয়েও আবার থেমে গেল। খামোখাই মা চিন্তা করবেন। তারপর বলল, না মা, তেমন কিছু না, বেশি রাত হয়ে যাচ্ছে দেখে দৌড়ে এসেছে, তাই একটু হাঁপিয়ে গিয়েছে আর কি। শান্তর মা শান্তকে ভাত বেড়ে দিতে চেয়েছিলেন। শান্ত বলল, মা, আমি সাকিবদের বাড়িতে খেয়ে এসেছি। মা বললেন, আমি তো তোর জন্য অপেক্ষা করছি, তুই এলে একসাথে খাবো বলে। ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের সাথে আবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল শান্তর। পুরো ঘর জুড়ে মিষ্টি ফুলের গন্ধ। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কে হতে পারে? মা। কিন্তু দরজা তো বন্ধ। মা কিভাবে এই ঘরে আসবে? শান্ত ভালো করে হাতের স্পর্শ বোঝার চেষ্টা করল। নরম তুলতুলে একটি হাত, যতটা মনে হচ্ছে কম বয়সী কোনো এক মেয়ের হাত এটা। শান্ত উঠে বসল। এরপর বিছানার ডান পাশে থাকা সুইচ বোর্ডে লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে পুরোই অবাক হয়ে গেল। সে সাথে অনেকটা ভয়ও পেল। ঘরে কেউ নেই। শান্ত বিছানা থেকে নেমে পুরো ঘর, বাথরুম, খাটের নিচ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকেই পেল না। শান্তর মনের ভেতর একটা ভয় কাজ করছে। আস্তে আস্তে সে আবার বিছানায় উঠে লাইট অফ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও সেই হাতের ছোঁয়া। শান্ত ভালো করে বোঝার চেষ্টা করল, আসলে কারো হাত নাকি মনের ভুল। না, মনের ভুল তো নয়, ঠিকই কেউ তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত সেই হাত চেপে ধরে অন্য হাত দিয়ে মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করল। এ কি, সে তার কোলবালিশের একটি অংশ হাতে নিয়ে বসে আছে। অদৃশ্য থেকে একটা হাসির শব্দ শুনতে পেল সে। হাসির শব্দটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এ তো সেই হাসি যা সে সাকিবদের বাড়ি থেকে ফেরার পথে শুনেছিল। শান্ত মনে সাহস এনে বলল, কে কে হাসে? প্রশ্ন করার সাথে সাথে হাসির শব্দটা আরো বেড়ে গেল। শান্ত ভয়ে ভয়ে লাইটের সুইচ অন করল। লাইট জ্বালানোর সাথে সাথেই হাসির শব্দটা থেমে গেল। শান্ত আবার বলল, কে কে ওখানে? কোনো আওয়াজ নেই। দীর্ঘক্ষণ শান্ত নীরবে বসে রইল। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে আওয়াজ এলো, আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি, কালকে আবার আসব। কথাগুলো শুনে শান্ত কেঁপে উঠল। কে কে কথা বলে? না, কোনো শব্দ নেই। জানলার কাঁচ আপনা আপনি খুলে আবার বন্ধ হয়ে গেল। এটা দেখার সাথে সাথে শান্ত ভয় পেয়ে গেল। এতক্ষণ যে ফুলের সুবাস ছিল ঘরে, সেটাও এখন নেই, কোথাও যেন বিলীন হয়ে গেছে। শান্ত লাইট না নিভিয়ে শুয়ে পড়ল। এত ভয় সে কোনোদিন পায়নি। মনে যা আসে তাই পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে চলে গেল। এরপর তার মা তার জন্য নাস্তা নিয়ে এলেন। নাস্তা খেয়ে সে স্কুলের জন্য তৈরি হতে লাগলো। এর মধ্যে শিমুলও তাদের বাসায় এসে হাজির। স্কুলের পোশাক পরে তৈরি হওয়ার পর দুজনেই স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। স্কুল তাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট লাগে। দুজনে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা, হইহুল্লোড়, পড়ালেখা এসবের ফাঁকে শান্ত গত রাতের ঘটনার সম্পর্কে একদম ভুলে গেল। বিকেলে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া শেষ করে আবারও সবাই গিয়ে মাঠে জড়ো হলো, খেলাধুলা করলো। সন্ধ্যা নামার সাথে সাথে যে যার ঘরে ফিরে যেতে লাগলো। শিমুল আর শান্ত নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ফেরার পথে শান্ত নাকে আবারও সেই ঘ্রাণ লাগলো। শিমুল শান্তকে বলল, দেখেছিস কোথাও কোনো ফুল ফুটেছে? কি সুন্দর মিষ্টি ঘ্রাণ বের হয়েছে। শান্ত শিমুলের কথায় সায় দিয়ে একটু মুচকি হাসল।
শান্ত জানে ওই মিষ্টির সুবাস কোনো ফুল থেকে নয়, বরং কোনো এক অশরীরী থেকে আসছে। দুজনে বাড়ি ফেরার পর শান্ত হাত মুখ ধুয়ে পড়তে বসল, কিন্তু পড়ায় আজ মন বসছে না তার। কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে, এসব নিয়ে সে ভাবতে লাগলো। দেখতে দেখতে ঘড়ির কাঁটা গিয়ে 9টায় পৌঁছালো। গ্রামের পরিবেশ, রাত 9টা মানে এখানে অনেক রাত। শান্তর মা ভাত বেড়ে শান্তকে ডাক দিলেন। শান্ত বইপত্র গুছিয়ে খাবার রুমে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে শান্ত নিজের রুমে গেল। অন্যদিন মশারিটা না টাঙালেও আজ সে মশারি টাঙিয়ে তারপর বিছানায় শুয়ে পড়ল। ছোটবেলায় সে শুনেছে মশারির ভেতর নাকি জিন ভূত প্রবেশ করতে পারে না। বিছানায় শুয়ে শুয়ে শান্ত দোয়া কালাম যা জানে পড়তে লাগলো। এসব পড়তে পড়তে কখন যে তার ঘুম লেগে গেল সে টেরই পায়নি। মাঝরাতে হঠাৎ জানালার কাচের শব্দ শুনে তার ঘুম ভাঙল। কেউ জানালার কাঁচ খুলে ভেতরে প্রবেশ করছে। পুরো ঘর মিষ্টি সুবাসে ভরে গেছে। শান্ত চোখ মেলে তাকালো, আবারও তার মাথায় সেই কোমল হাতের ছোঁয়া। শান্ত তাড়াতাড়ি করে উঠে লাইট অন করল। ঘরে কেউ নেই। শান্ত ভয়ে ভয়ে কণ্ঠে বলল, কে কে এই ঘরে? অদৃশ্য থেকে আওয়াজ এলো, আমি হুরায়রা। হুরায়রা? কোন হুরায়রা? আমি তো এ নামে কাউকে চিনি না। অদৃশ্য থেকে অদ্ভুত একটা হাসি। শান্ত ভয়ে ভয়ে বলল, আপনি হাসছেন কেন? আপনি কে একটু পরিষ্কার করে বলেন তো। বললাম তো আমি হুরায়রা, পরী লোকের মেয়ে হুরায়রা। কি বললেন? পরী? পরী বলে কিছু আছে নাকি? কেন, আপনি জানেন না? আল্লাহ মানুষ যেমন তৈরি করেছেন তেমনই জিনও তৈরি করেছেন। মেয়ে জিনদের পরী বলা হয়। এখানে কি চান? কি চাই মানে? আমি তো আপনার জন্য এসেছি। সেদিন রাতে যখন আপনাকে দেখেছিলাম তখনই আপনাকে আমার ভালো লেগেছিল। সেদিন রাতে মানে? সেদিন রাতে মানে সেদিন রাতে, ওই যেদিন রাতে আপনি ভয়ে দৌড়ে এসেছিলেন। হঠাৎ করে শান্তর মা দরজার বাইরে থেকে বললেন, শান্ত, এই শান্ত, কার সাথে কথা বলিস এত রাতে? ঘুমাসনি এখনো? শান্তর মায়ের কণ্ঠ শোনার সাথে সাথে জানলার কাঁচের শব্দ হলো। হয়তো হুরায়রা চলে গেছে। শান্ত বলল, না মা, সাকিব ফোন করেছিল, তার সাথেই কথা বলছিলাম। এত রাতে কিসের কথা? ঘুমা তাড়াতাড়ি। শান্ত লাইট বন্ধ করে আস্তে আস্তে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, কি হুরায়রা? কেনই বা সে আমার পেছনে লেগেছে? পরীরা যদি কোনো মানুষকে পছন্দ করেই ফেলে তবে তাকে কি করে? কথাগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত নিজের বিছানার পাশে তরতাজা টাটকা একটি গোলাপ ফুল দেখতে পেল। দেখে মনে হচ্ছে এইমাত্র বাগান থেকে তুলে আনা হয়েছে গোলাপটি। হালকা গোলাপি রঙের ওপর হলুদ রঙের ছাপ। কি যে মিষ্টি সুবাস! গোলাপ সে অনেক দেখেছে, কিন্তু এমন গোলাপ সে কোনোদিন দেখেনি। বিছানার পাশে গোলাপটি রেখে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে স্কুলের জন্য তৈরি হলো। এরপর শিমুল আর শান্ত দুজনে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। চলার পথে শিমুল শান্তকে বলল, কিরে, তোর গা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তোর বাবা বিদেশ থেকে পারফিউম পাঠিয়েছে নাকি? শান্ত প্রতিদিন সকালে গোসল করলেও আজ গোসল না করে চলে এসেছে। তাই ভাবল তার গা থেকে হয়তো ঘামের গন্ধ বের হচ্ছে। সেটা নিয়ে মশকরা করে শিমুল এমন বলছে। তাই সে বলল, না রে, আজ সকালে গোসল করিনি তো, তাই হয়তো এমন দুর্গন্ধ করছে। শিমুল বলল, আরে দুর্গন্ধ হতে যাবে কেন? এ তো অনেক সুন্দর ঘ্রাণ। তুই কি সত্যি কোনো পারফিউম ব্যবহার করিসনি? আরে সত্যি বলছি, আমি কোনো পারফিউম ব্যবহার করিনি। তাহলে তোর গা থেকে এমন সুন্দর ঘ্রাণ আসছে কেন? জানি না, বাদ দে তো এসব কথা, এবার স্কুলে চল, দেরি হয়ে যাচ্ছে। শিমুল মনে মনে বলল, শান্তকে হয়তো তার বাবা কোনো পারফিউম গিফট করেছে, সেই কথা হয়তো শান্ত তার কাছে লুকাচ্ছে। এই কথা ভেবে শিমুল মনে মনে শান্তর ওপর কিছুটা রাগ হলো। স্কুলে যাওয়ার পর পুরো ক্লাস শান্তর গায়ের সুগন্ধে ভরপুর হয়ে উঠল। সবাই শান্তকে বলছে, কিরে, কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেছিস? তোর পারফিউমের ঘ্রাণে পুরো স্কুল মোমো করছে। ক্লাস শুরু হওয়ার পর শান্ত ব্যাগ থেকে বই বের করতে যাবে, ঠিক তখন তার হাতে কি যেন বিঁধল। শান্ত চট করে ব্যাগ থেকে হাত বের করে দেখল তার হাত থেকে রক্ত ঝরছে। সে ব্যাগের ভিতরে তাকালো। সকালে সে গোলাপ ফুলটি তার ব্যাগে, এই ফুলের কাঁটাই তার হাতে বিঁধেছে। শান্ত কিছুটা অবাক হলো। সে তো এই ফুল ব্যাগে রাখেনি, তাহলে কে রাখলো? ফুলে থাকা কাঁটার আঘাতে শান্তর হাত থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে। সে সাথে তীব্র ব্যথাও হচ্ছে। মনে হচ্ছে কাঁটা নয়, যেন কোনো বিষাক্ত সাপ কামড় দিয়েছে। অনেক কষ্টে শান্ত স্কুল থেকে ক্লাসে ফিরল। হাতের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় টিফিনের সময় ছুটি নিয়ে বাড়ি চলে এলো। নিজের রুমে গিয়ে ব্যাগ রাখতে যাবে, ঠিক তখনই দেখল তার বিছানার পাশে গোলাপ ফুলটি পড়ে আছে। শান্ত তাড়াতাড়ি করে ব্যাগের চেইন খুলে দেখল ব্যাগে গোলাপ নেই। শান্তর মাথায় কাজ করছে না। কি হচ্ছে তার সাথে এসব? মাথাটা কেমন ঝিনঝিন করছে। আস্তে আস্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
শান্তর রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে শান্তর মা দৌড়ে শান্তর ঘরে গিয়ে দেখলেন শান্ত মাটিতে পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন তার শরীরে ভীষণ জ্বর। এমন অবস্থায় কি করবেন তার মাথায় কিছুই কাজ করছে না। এরপর তিনি রান্নাঘরে গিয়ে পানি এনে শান্তর চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানি দেওয়ার পর শান্তর জ্ঞান ফিরে এলো। এরপর শান্তর মা আস্তে আস্তে তাকে ধরে বিছানায় তুলে শুইয়ে দিলেন। শান্তর হাতের ব্যথায় কাঁচাতে লাগলো। শান্তর মা নিজের রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে গ্রাম্য বাজারের ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার এসে শান্তকে দেখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টিতে হয়তো ভিজেছিল তাই ঠান্ডা লেগেছে। এরপর তিনি কিছু ওষুধ লিখে দিয়ে বললেন কাউকে বাজারে পাঠিয়ে এগুলো যেন আনিয়ে নেয়। ডাক্তার চলে যাওয়ার পর শান্তর মা শিমুলের ছোট ভাই জাহিদকে ডেকে এনে টাকা আর ঔষধের স্লিপ দিয়ে ঔষধ আনার জন্য পাঠালেন। জাহিদ বাজারে গিয়ে ডাক্তারের লিখে দেওয়া ওষুধগুলো নিয়ে এলে শান্তর মা শান্তকে কিছুটা ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেন। ওষুধ খাওয়ার পর শান্ত ঘুমিয়ে পড়ল। বিকেলে স্কুল ছুটির পর শিমুল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শান্তদের বাড়িতে গেল। শান্ত তখনও ঘুমাচ্ছিল। শিমুল শান্তর মাকে জিজ্ঞেস করল, খালা শান্ত কোথায়? শান্তর মা বললেন, সে তো ঘুমাচ্ছে। শান্ত তো এই সময় ঘুমানোর কথা নয়, স্কুল থেকেও আজ ছুটি নিয়ে এলো। বলল হাতে নাকি কিসের কাঁটা বিঁধেছে, তাই ব্যথা করছে। হ্যাঁ রে বাবা, স্কুল থেকে ফেরার পর থেকে তার ভীষণ জ্বর। কি বললেন, জ্বর? শিমুল আর কোনো কথা না বলে সোজা শান্ত রুমে চলে গেল। শান্ত রুমের মধ্যে একটা চেনা ঘ্রাণ। হ্যাঁ, এটা তো শান্ত যে পারফিউম ব্যবহার করেছিল সেটার ঘ্রাণ। পরক্ষণেই শিমুলের মনে পড়ল, না, এটা পারফিউম নয়, সেদিন সন্ধ্যাবেলায় মাঠ থেকে ফেরার পথে এই ঘ্রাণ পেয়েছিলাম। শিমুল গিয়ে শান্তর বেডের পাশে বসে শান্তর মাথায় হাত বুলালো। শিমুল শান্তর মাথায় হাত রাখার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে সে বলতে লাগলো, হুরায়রা, তুমি আবার এসেছ? কি চাও তুমি? তোমার দেওয়া ফুলের কাঁটা আমার হাতে বিঁধে অনেক ব্যথা করছে। শিমুল শান্তর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি রে শান্ত, কি আজে বাজে বকছিস? কে তোকে ফুল দিয়েছে? আর এই হুরায়রাই বা কে? শান্ত ঘুমের ঘোরে শিমুলের এসব কথা কানে না নিয়ে বলল, তুমি চলে যাও হুরায়রা। হঠাৎ করে শিমুল শান্তর বিছানার পাশে একটি গোলাপ পড়ে থাকতে দেখল। অদ্ভুত ধরনের একটি গোলাপ। এমন গোলাপ শিমুল আগে কখনো দেখেনি। শিমুল গোলাপটি হাতে নিতে যাবে এমন সময় শান্ত শিমুলের হাত চেপে ধরে বলল, খবরদার, এটা হাতে নিস না। কথা বলতে বলতে শান্ত উঠে বসল। শিমুল শান্তকে বলল, এটা হাতে নিলে কি হয়েছে, আমি হাতে নিব এটা। এই বলে যেই না শিমুল গোলাপের দিকে হাত বাড়াবে তখনই শান্ত শিমুলের হাত অনেক জোরে চেপে ধরে অদ্ভুত মেয়েলি কণ্ঠে বলল, বললাম না এটা হাতে নিবি না। এই বলে সে শিমুলকে এক হাত দিয়ে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে শিমুল বিছানা থেকে পড়ে গেল। শান্ত সুস্থ থাকা অবস্থায়ও শিমুলকে এভাবে এক হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া অসম্ভব। শিমুল শান্তর দিকে ভালো করে তাকালো। তার চোখ দুটি লাল হয়ে আছে, চেহারায় ভাসছে ভয়ানক কিছু। শিমুল শান্তকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল শান্ত মোটেই স্বাভাবিক নয়, তার উপর কোনো দুষ্টজিনের আসর আছে। শিমুল শান্তকে বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি, তুই ঘুমা। শিমুল শান্তর মাকে এসব বলতে যাবে তখনই মনে মনে ভাবল, না থাক, এখন বলে লাভ নেই, জিনটা আশেপাশে থাকলে শান্তর ক্ষতি করতে পারে। তাই সে কিছু না বলে চুপচাপ বাড়ি চলে গেল। মনে মনে ঠিক করলো আগামীকাল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে শান্তর বাড়িতে যাবে। শিমুল চলে যাওয়ার পর শান্ত আবার শুয়ে পড়ল। শান্তর মা শান্তর ঘরে গিয়ে দেখল গায়ের জ্বর এখনো কমেনি। তিনি একটি রুমাল ভিজিয়ে শান্তর মাথায় রাখলেন। এরপর তিনি রান্নাঘরে গিয়ে রান্না বসালেন। মাগরিবের সময় শান্তর ঘুম ভাঙল। গায়ের জ্বরটাও কিছুটা কমেছে। শান্তর জ্বর কমেছে দেখে শান্তর মাও কিছুটা স্বস্তি পেলেন। রাতে খাবার দাবার শেষে শান্তকে ওষুধ খাইয়ে দিলেন শান্তর মা। উনি চেয়েছিলেন আজ ছেলের পাশেই শুবেন, কিন্তু শান্ত কিছুতেই তাকে শুতে দিল না। এরপর তিনি বললেন, আচ্ছা আমি আমার রুমে যাচ্ছি, তবে তুই ভেতর থেকে দরজা বন্ধ করিস না কিন্তু। এ বলে শান্তর মা নিজের রুমে চলে গেলেন। হঠাৎ করে মাঝরাতে শান্তর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর শান্ত দেখল তার মাথার পাশে কেউ একজন বসে আছে। ডিম লাইটের হালকা আলোয় অবয়বটি কার পুরোপুরি বোঝা যাচ্ছে না, তাই সে লাফ দিয়ে উঠেই লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে যা দেখল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। তার বিছানায় মাথার পাশটাতে বসে আছে অসাধারণ সুন্দর একটি মেয়ে। এত সুন্দর মেয়েকে সে কোনোদিন দেখেনি। মেয়েটিকে দেখার পর সে তার হাতের ব্যথার কথা একেবারেই ভুলে গেল। কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। মায়াবী হরিণী দুই চোখ, সরু নাক, হালকা গোলাপি চিকন দুই ঠোঁট, দুধে আলতা ফর্সা গাল। সাদা গাউন পরায় মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছে, যেন স্বর্গীয় কোনো পরী নেমে এসেছে তার ঘরে। শান্তকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, কি ভয় পেয়ে গেলে নাকি? কাঁপা কাঁপা কণ্ঠে শান্ত জিজ্ঞেস করল, কে আপনি, আর এত রাতে আমার ঘরে কি করছেন? মেয়েটি শান্তর প্রশ্ন শুনে হাসতে হাসতে বলল, এমা, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? আমি হুমায়রা, পরিলোকের মেয়ে হুমায়রা।
আপনি কেন বারবার আমার কাছে আসেন? বললাম তো তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমাকে নিয়ে আমি পরিলোকে যেতে চাই। কিন্তু আমার তোমাকে একদম ভালো লাগে না। কথা বলতে বলতে হঠাৎ শান্ত হাতে ব্যথা অনুভব করলো। তখন সে হুরায়রাকে বলল, তুমি কেন আমাকে এই বিষাক্ত গোলাপ দিয়েছ? এই গোলাপের কাঁটা হাতে বিঁধে আমার আজ এই করুণ অবস্থা। হুমায়রা এক রহস্যজনক হাসি হেসে বলে, কি বললে? বিষাক্ত গোলাপ? এই গোলাপ আমাদের পরিলোকের সবচেয়ে উৎকৃষ্ট গোলাপ। আমরা এই গোলাপের গন্ধ গায়ে মাখি, তাই আমাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। উৎকৃষ্ট না ছাই? তোমার গোলাপ তোমার কাছে রাখো। এই বলে শান্ত গোলাপটির হুরায়রার দিকে ছুঁড়ে মারল। শান্তর গোলাপ ছুঁড়ে ফেলায় হুমায়রা রাগ হয়ে বলল, দেখো তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো। এটা কিন্তু আমি সহ্য করব না। ভালোবাসা না কচু? মানুষদের সাথে পরীদের কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন হতে পারে না? অবশ্যই পারে। আমাদের পরিলোকে এমন অনেক মানুষ আছে যাদেরকে পরীরা তুলে নিয়ে গেছে। আমিও তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন চেয়েছিলাম তোমাকে তুলে নিতে। আমি তখন ওই গাছে বসেছিলাম, কিন্তু গাছের থেকে যখন উড়াল দিলাম তখন গাছের ডালের শব্দ পেয়ে তুমি যখন উপরের দিকে লাইট জ্বেলে ধরলে তখনই বুঝেছিলাম তুমি খুব সাহসী। আর সাহসী লোকেদের পরিলোকে নিয়ে যাওয়া মানে তাদের নির্ঘাত মৃত্যু। সে কারণেই তোমাকে তুলে না নিয়ে ভাবলাম তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে নিয়ে যাব। অনেক হয়েছে, তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। আর তোমাকে তো আমি ভালোবাসিনি, তাহলে আমি কেন পরিলোকে যাব? তুমি আমাকে ভালোবেসেছ, তুমি পরিলোক ছেড়ে এই মর্তলোকে আসো। আমি যদি পরিলোক ছেড়ে মর্তলোকে আসি তবে পরীরা আমাকে যে কোনো উপায় খুঁজে বের করবে আর আমাকে এবং তোমাকে মেরে ফেলবে। ভালোবেসে মরতে গিয়ে তুমি ভয় পাও? হুমায়রা বুঝতে পারল এই পাকাপোক্ত ছেলের সাথে সে কথায় পেরে উঠবে না, তাই সে বলল, তুমি এখন ঘুমাও, কালকে তোমার জন্য নতুন এক উপহার নিয়ে আসব। তুমি না আসলেই আমি খুশি, আর এটাই আমার সবচেয়ে বড় উপহার। হুমায়রা রাগ করে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে চাচ্ছিল, কি ভেবে কিছু না বলেই অদৃশ্য হয়ে গেল। হুমায়রা চলে যাওয়ার পর শান্ত আবারও শুয়ে পড়ল। গায়ের জ্বর কমলেও হাতের ব্যথা কিছুতেই কমছে না। তারপর লাইটের সুইচ অফ করে শান্ত আবারও শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছে না। একে তো হাতে ব্যথা, তার উপর এই পরীটা বড্ড জ্বালাতন করছে। যদি সে পরী না হয়ে মানুষ হতো তাহলে সে তাকে সাদরে গ্রহণ করত, কিন্তু মানুষ হয়ে পরীর সাথে প্রেম অসম্ভব। তার ডাকে সাড়া দেওয়া মানে সারা জীবনের জন্য এই দুনিয়া ছেড়ে পরিলোকে চলে যাওয়া। এটা মৃত্যুর চেয়েও বা কম কিসে? বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো শান্ত। এইসব কথা ভাবতে ভাবতেই ঘুমে তার চোখ মুখ বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর শান্তর মা এসে তার মাথায় হাত দিয়ে দেখলেও তার জ্বর অনেকটা কমেছে। ছেলেটা জ্বর কমতে শুরু করেছে দেখে তিনি অনেকটা চিন্তামুক্ত। এরপর তিনি আবারও নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। শান্তর মা বিছানায় শুয়ে থাকলেও কেন জানি তার ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করতে করতেই রাত পার হয়ে গেল। ভোর হতে মসজিদের মিনার হতে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। বিছানা ছেড়ে উঠে গিয়ে অজু করে ফজরের নামাজ আদায় করলেন। তারপর আবার শান্তর রুমে গিয়ে দেখলেন শান্ত ঘুমাচ্ছে। আস্তে আস্তে ছেলে রুম থেকে বাইরে এসে উঠানে কিছুক্ষণ পায়চারি করলেন। পুরো বাড়ি জুড়ে সুন্দর একটা মিষ্টির সুবাস পাওয়া যাচ্ছে। শান্তর মা ভাবলেন হয়তো বাড়ির আশেপাশে কোথাও ফুল ফুটেছে। আস্তে আস্তে যখন সূর্য পূর্ব আকাশের দিকে উদিত হতে লাগলো সেই সাথে মিষ্টির সুবাসও মিলিয়ে যেতে লাগলো। তবে শান্তর মা বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিলেন না। অনেকক্ষণ বাইরে হাঁটাহাঁটি করার পর শান্তর মা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরির কাজে লেগে গেলেন। সকাল 8:30টার দিকে ঘুম ভাঙল শান্তর। শরীরে জ্বর নেই, তবে হাতে এখনো ব্যথা আছে। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে এলো। কিছুক্ষণ পর শান্তর মা তার জন্য নাস্তা নিয়ে তার রুমে গেলেন। নাস্তা নিয়ে আবারও ছেলের কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। শান্তর গায়ে জ্বর আর নেই। ছেলেকে নাস্তা দিয়ে তিনি বললেন, গতকাল শিমুল এসেছিল, সে বলল তার হাতে নাকি কিসের কাঁটা বিঁধেছে। দেখি তো কোন হাতে? শান্ত মায়ের দিকে তার বাঁ হাত বাড়িয়ে দিয়ে বলল, এই হাতের আঙুলে। শান্তর মা ছেলের আঙুলের দিকে তাকাতে আঁতকে উঠলেন। হাতের আঙুলের যেখানে কাঁটা বিঁধেছে সেখান থেকে হাতের রং নীল হয়ে আস্তে আস্তে শরীরের উপরের দিকে আসছে। শান্তর মা ডাক্তারকে গিয়ে তাড়াতাড়ি ফোন করলেন। ডাক্তার এসে শান্তর আঙুল দেখে বললেন, হয়তো কাঁটা তার হাতের রগের মধ্যে বিঁধেছে। ভালো হবে আপনি তাকে কোনো ভালো হসপিটালে নিয়ে দেখান। হাতে ইনফেকশন হলে তারা বুঝতে পারবে। শান্তর মা ডাক্তারের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। ডাক্তারকে বিদায় দেওয়ার পর তিনি শান্তর বাবাকে ফোন দিলেন। শান্তর বাবা সব শুনে বললেন, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এখন কিছু টাকা পাঠাচ্ছি, আর আজাদকেও বলে দিচ্ছি তোমরা যা টাকা লাগে তার কাছ থেকে নিও। আজাদ হচ্ছেন শান্তর বাবার চাচাতো ভাই। গ্রামের বাজারে তার বড় একটি দোকান আছে। আশেপাশের গ্রামের অনেক মানুষ তার দোকান থেকে খরচাপাতি নেয়। বড় দোকান হওয়ায় কাস্টমার বেশি থাকে।
প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করে সে এই দোকান থেকে। শান্ত বাবা মায়ের একমাত্র ছেলে। শান্ত জন্মের সময় তার মায়ের একটি সমস্যা হয়ে যায়, যার ফলে উনি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলেন। তবে এই একটি ছেলে নিয়েই ওনারা সন্তুষ্ট। একমাত্র ছেলে, অল্প কিছু হলেই তাই বাবা মা চিন্তিত হয়ে পড়েন। শান্তর মা শান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এর মধ্যে শিমুল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে হাজির হলো। শিমুলকে শান্তর মা আলাদা করে ডেকে নিয়ে বললেন, কিরে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসেছিস কেন? শিমুল শান্তর মাকে গতকাল বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, কিন্তু শান্তর মা মোটেই এসব বিশ্বাস করতে চাইছে না। শিমুল শান্তর মাকে বলল, আচ্ছা আন্টি, আমাকে একটু সময় দেন, আমি সবকিছু প্রমাণ করছি। এরপর শিমুল ইমাম সাহেবকে নিয়ে শান্তর রুমের দিকে গেল। ইমাম সাহেব আর শান্তর মাকে রুমের বাইরে রেখে শান্ত একাই গেল রুমের ভেতরে। শান্ত তখন হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শিমুল রুমে গিয়ে জিজ্ঞেস করল, কিরে শান্ত, কি খবর? শান্ত জবাব দিল, কি আর খবর, হাতের ব্যথায় অবস্থা খারাপ, এখন মায়ের সাথে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শিমুল শান্তর সাথে কথা বলছে আর মনে মনে শান্তর রুমের এই গোলাপটি খুঁজছিল। হঠাৎ সে রুমের কর্নারে পড়ার টেবিলের নিচে গোলাপ ফুলটি দেখতে পেল। শান্ত রাতে এটি হুরায়রার দিকে ছুঁড়ে মেরেছিল, তাই টেবিলের নিচে পড়ে আছে ফুলটি। শিমুল গোলাপের দিকে তাকিয়ে বলল, কিরে, এত সুন্দর গোলাপ টেবিলের নিচে ফেলে রেখেছিস কেন? এই বলে শিমুল যেই না গোলাপ হাতে নিতে যাবে, তখনই শান্ত মেয়েলি কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, এই, তোকে না গতকাল বলেছে এই গোলাপে হাত দিবি না, তবে কেন বারবার হাত দিচ্ছিস? এই বলে শান্ত এক লাফে বিছানার ওপর দিয়ে গিয়ে কর্নারে শিমুলের পাশে দাঁড়ালো। ইমাম সাহেব আর শান্তর মা সব ঘটনা বাইরে থেকে দেখছিলেন। শান্ত শিমুলকে মারতে উদ্যত হলো। তখনই শিমুল বলল, প্লিজ বন্ধু, ভুল হয়ে গেছে, আর ছোবো না এই গোলাপ। কিন্তু শান্ত কিছুতেই শান্ত হচ্ছিল না। অনেক কষ্টে শিমুল শান্তর হাত থেকে বেঁচে বাইরে বেরিয়ে এলো। এরপর ইমাম সাহেব আর শান্তর মাকে নিয়ে তারা অন্য কামরায় চলে গেল। ইমাম সাহেব বললেন, দেখো, শান্তর যে অবস্থা দেখলাম তাতে আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। ভালো একজন জিন সাধকই পারবেন শান্তকে এ ছায়া থেকে বাঁচাতে। শান্তর মা বললেন, কিন্তু জিন সাধক কোথায় পাবো? ইমাম সাহেব বললেন, আমার জানাশোনা একজন জিন সাধক আছেন, আমি তার নাম্বার দিচ্ছি, আপনারা আজকের মধ্যেই তাকে নিয়ে আসার চেষ্টা করবেন। এরপর ইমাম সাহেব সেই জিন সাধকের নাম্বার দিয়ে শান্তদের বাড়ি থেকে বিদায় নিলেন। ইমাম সাহেব চলে যাওয়ার পর শান্তর মা ইমাম সাহেবের দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলেন। সবকিছু শুনে উনি শান্তর মায়ের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে বিকেলে আসার আশ্বাস দিলেন। শান্তর মা ফোন রেখে আবারও শান্তর ঘরের দিকে গেলেন। শান্ত মাকে দেখার পর বলল, মা, আমি রেডি হয়ে গেছি, হাসপাতালে যাবে না? মা বললেন, তোর বাবা টাকা পাঠাননি এখনো, টাকা পাঠালে বিকেলে যাব। এই বলে তিনি আবারও ছেলের হাতের আঙুলের দিকে তাকালেন। আঙুলের নীল রেখাটি আগে যে অবস্থানে ছিল তার চেয়ে 2 ইঞ্চি উপরের দিকে উঠে এসেছে। শান্তর মা কি করবেন কিছুই ঠিক বুঝতে পারছেন না। আঙুলের নীল রেখাটি ক্রমশ উপরের দিকে উঠছে। এটা কেন হচ্ছে? হাসপাতালে ডাক্তারের কাছে যাবেন নাকি জিন সাধক আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন? অনেক ভেবেচিন্তে তিনি মনে মনে ঠিক করলেন, আঙুলের জন্য ডাক্তার দেখাই, হতে পারে কাটা আঙুলের রগে বিঁধেছে, যার ফলে রগে কোনো ইনফেকশন সৃষ্টি হচ্ছে। এরপর তিনি শান্তকে বললেন, তোর হাতের আঙুল তো দেখছি সময় সময় খারাপের দিকে যাচ্ছে, আমার মনে হয় ঘরে যে কয়টা টাকা আছে সেগুলো নিয়ে হাসপাতালে যাই, পরে লাগলে না হয় তোর আজাদ চাচার কাছ থেকে ধার নেব। শান্ত মায়ের কথা সম্মতি জানালো। এরপর তিনি ঘরে গিয়ে বোরকা পরে শান্তকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। সাথে শিমুলও ছিল। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ভালো করে শান্তর হাত দেখলেন। এরপর কিছু পরীক্ষা লিখে দিয়ে বললেন সেগুলো করানোর জন্য। শান্তর মা সেগুলো পরীক্ষা করার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে গেলেন। সেখানে শান্তর হাত পরীক্ষা করার পর তারা বলল পরের দিন সকালে এসে রিপোর্ট নিতে। সকাল থেকে এখন পর্যন্ত শান্তর হাতের নীল রেখা 2 ইঞ্চি উপরে উঠে গেছে। এমতাবস্থায় পরীক্ষার রিপোর্ট গতকাল মানে অনেক দেরি। তাই তিনি ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের অনেক অনুরোধ করলেন যে রিপোর্টটি আজকে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটাতে অপারগতা প্রকাশ করল। এরপর তিনি আবারও সেই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন, রিপোর্ট না দেখে তো কিছু বলা যাবে না, আপনি বরং কালকে আসেন। শান্তর মা উপায়ন্তর না দেখে শিমুল আর শান্তকে নিয়ে বাসায় চলে এলেন। ঘড়িতে তখন বিকেল 3টা। শান্তর মা শিমুল আর শান্তকে ভাত দিয়ে নিজেও কিছু খেলেন। এর মধ্যে জিন সাধক শান্তর মায়ের ফোনে কল করলেন। শান্তর মা শান্তর পাশ থেকে দূরে সরে গিয়ে ফোনে কথা বললেন। জিন সাধক হুজুর তাদের বাজারে চলে এসেছেন, কিন্তু তাদের বাড়ি চিনতে পারছেন না। শান্তর মা ওনাকে বললেন, হুজুর আপনি অপেক্ষা করেন, আমি লোক পাঠাচ্ছি।
শিমুল তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে জিন সাধক হুজুরের নাম্বার নিয়ে বাজারের দিকে রওনা হলো। এরপর হুজুরের সাথে দেখা করে ওনাকে বাড়িতে নিয়ে এলো। শান্তর মা জিন সাধক হুজুরকে চা নাস্তা খেতে দিলেন। চা নাস্তা শেষ করার পর শিমুল আর শান্তর মা ওনাকে সবকিছু খুলে বললেন। সব শোনার পর উনি বললেন, আমাকে একবার তার সাথে কথা বলতে হবে। শিমুল বলল, হুজুর শান্ত এমনিতে নর্মাল থাকে, শুধুমাত্র ওই গোলাপ ফুল ছুঁতে গেলে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। হুজুর বললেন, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তারপর তিনি শান্তর রুমে গিয়ে প্রবেশ করলেন। শান্ত ওনাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। উনি সালামের জবাব দিয়ে বললেন, বসো। শান্ত আবারও নিজের বিছানায় বসল। তারপর উনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? শান্ত উত্তর দিল, আমার নাম জুবায়ের আহমেদ শান্ত। তুমি কি করো? পড়ালেখা করি। ভালো। হুজুর শান্তর সাথে কথা বলতে বলতে চারদিকে চোখ বোলাচ্ছিলেন রুমের। হঠাৎ টেবিলের নিচে পড়ে থাকা গোলাপের দিকে তার নজর গেল। বড়ই আশ্চর্য ধরনের গোলাপ। এই ধরনের গোলাপ উনিও কোনোদিন দেখেনি। গোলাপটি দেখে উনি বললেন, এত সুন্দর গোলাপ এখানে ফেলে রেখেছ কেন? ফুলদানিতে সাজিয়ে রাখলে তো পারো। এই বলে উনি যেই না গোলাপ হাতে নিতে যাবেন, তখনই শান্ত বলে উঠল, এই, ওটাতে হাত দিস না। হুজুর শান্তর দিকে তাকিয়ে বললেন, কি বললে তুমি? কি বললাম শুনতে পাসনি? ওটাতে হাত দিস না, খবরদার। হুজুর বললেন, আমি ওটাতে হাত দিব, দেখি তুমি কি করতে পারো। এই বলে হুজুর যেই না গোলাপ ফুলটিতে স্পর্শ করতে যাবেন, অমনি শান্ত এক লাফে হুজুরের সামনে গিয়ে ওনার হাত চেপে ধরে বলল, তোকে না বলেছি এটাতে হাত দিবি না? এ বলে সে হুজুরের এক হাত ধরে ওনাকে ছুঁড়ে ফেলে দিল। শিমুল তাড়াতাড়ি এসে হুজুরকে ধরে তুলল। উনি বাঁ হাতে খুবই আঘাত পেয়েছেন, হয়তো মচকে গেছে। শান্ত শিমুলকে দেখে বলল, ও, তাহলে তুই এই ব্যাটাকে নিয়ে এসেছিস? তোকে তো আমি দেখে নেব। হুজুর এক মুহূর্ত দেরি না করে শিমুলকে নিয়ে শান্ত রুমের বাইরে গিয়ে শান্তকে ঘরে দরজা বন্ধ করে আটকে দিলেন। শান্তর মা হুজুরের কাছে এসে বললেন, কি হয়েছে হুজুর? কি দেখলেন আমার ছেলেকে? উনি বললেন, আপনার ছেলের ওপর এক পরীর নজর পড়েছে। সে খুবই শক্তিশালী। তাকে বশে আনতে হলে আমি আমার জিনদেরকে হাজির করতে হবে। শান্তর মা বললেন, তো হাজির করেন, আমার ছেলেকে যেভাবেই হোক ওই পরীর কবল থেকে মুক্ত করেন। হুজুর বললেন, এখন সম্ভব নয়, মাগরিবের পর জিনদের হাজির করতে হবে, তাই আমাদের মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক তখনই মসজিদের মাইক হতে আসরের আজানের সুর ভেসে এলো। হুজুর তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসরের নামাজে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, শান্তর দরজার পাশে কেউ যেন না যায়, দরজাটা যেন বন্ধ থাকে। আসরের নামাজ আদায় করে জিন সাধক হুজুর শান্তদের বাড়ি ফিরে এলেন। শান্তর মা হুজুরকে আলাদা একটি রুমে বিশ্রামের সুযোগ করে দিলেন। এদিকে শান্ত দরজা খুলে দেওয়ার জন্য খুবই চিৎকার করছে। শান্তর মায়ের মন চাইছে ছেলেকে দরজা খুলে দেন, কিন্তু হুজুরের কড়া নির্দেশ, উনি না বলার আগ পর্যন্ত দরজা খোলা যাবে না। শিমুল শান্তদের বারান্দায় এক পাশে বসে মোবাইল টিপছে। সবাই অপেক্ষায় আছে কখন মাগরিবের আজান হবে। শান্তর মা হুজুরের জন্য সামান্য নুডলস আর হালকা কিছু নাস্তার ব্যবস্থা করলেন। এরপর শিমুলকে ডেকে সেগুলো হুজুরের রুমে পাঠিয়ে দিলেন। হুজুর তখন দুই চোখ বন্ধ করে তাসবিহ পড়ছিলেন আর কি যেন ভাবছিলেন। শিমুল ডাক দিতে উনি কিছুটা কেঁপে উঠলেন। শিমুল হুজুরের দিকে নাস্তা এগিয়ে দিয়ে বলল, হুজুর, খালা পাঠিয়েছেন এগুলো। হুজুর একটু আবেগ মাখা কণ্ঠে বললেন, এত কষ্ট করে এগুলো তৈরি করার কি দরকার ছিল? এরপর তিনি হাত বাড়িয়ে নাস্তাগুলো নিয়ে খেতে লাগলেন। শিমুল হুজুরের রুমের বাইরে চলে গেল। অন্যদিন বিকেলের সময়টা তাড়াতাড়ি চলে গেলেও আজকে যেন শিমুলের কাছে এই ক্ষণটাকে অনেক লম্বা মনে হচ্ছে। অবশেষে সবার অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে মসজিদের মিনার হতে ভেসে এলো আল্লাহু আকবার ধ্বনি। জিন সাধক হুজুর আস্তে আস্তে রওনা হলেন মসজিদের দিকে। মাগরিবের নামাজ আদায় করার পর তিনি আবারও শান্তদের বাড়িতে এলেন। এরপর তিনি শান্তদের ঘরে বসে সমস্ত বাতি নিভিয়ে দিতে বললেন। শান্তর মা হুজুরের কথা মতো ঘরের সমস্ত বাতি নিভিয়ে দিলেন। শান্তর মা আর শিমুল রুমের একটি কর্নারে চেয়ারে বসে রইলেন। সমস্ত ঘর অন্ধকার, কেউ কাউকে দেখতে পারছে না। নীরব নিস্তব্ধ চারদিক, শুধুমাত্র হুজুরের কণ্ঠে গুনগুনিয়ে কিছু পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই দরজার মধ্যে একটা বিকট শব্দ হলো। হুজুর তখনই বললেন, আইদারুস, তুমি এসেছ? কেউ একজন জবাব দিল, হ্যাঁ জনাব, আমি এসেছি। হুজুর তাকে শান্তর সাথে হওয়া সব ঘটনা খুলে বললেন। পাশাপাশি শান্তর মা শান্তর হাতে কাঁটা বিঁধে করুণ অবস্থার কথাও জানালেন। জিনটি সব শুনে বলল, হুজুর, আমি আপনার দেহের সাথে মিশে যাচ্ছি, তারপর আপনি শান্তর ঘরে যাবেন, গিয়ে তার সাথে কথা বলবেন। আমি আপনার মধ্য থেকেই সবকিছু পরখ করব। এরপর জিন আইদারুস হুজুরের দেহের সাথে মিশে গেল। হুজুর বললেন,
ঘরের বাতিগুলো জ্বালাও। হুজুরের কথা মতো শান্তর মা ঘরের বাতি জ্বালালেন। বাতি জ্বালানোর পর হুজুর আস্তে আস্তে হেঁটে চললেন শান্তর ঘরের দিকে। শান্তর ঘরের সামনে গিয়ে শান্তর ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। দরজা বন্ধ করে দেওয়ায় শান্ত অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে ঘুমিয়ে পড়েছিল। হুজুর গিয়ে তার বিছানায় বসে তার মাথায় হাত বুলালেন। শান্ত ঘুমের মধ্যে বলল, কে, হুরায়রা এসেছ নাকি? হুজুর আস্তে আস্তে ডাকলেন, শান্ত, এই শান্ত, ওঠো বাবা। শান্ত চোখ খুলে তাকালো। হুজুরকে দেখে সে উঠে বসে হুজুরকে সালাম দিল। হুজুর সালামের জবাব দিয়ে তার অবস্থা জানতে চাইলেন। শান্ত ভালোভাবেই হুজুরের সব কথার উত্তর দিল। হুজুর বুঝতে পারলেন শান্ত এমনিতে নর্মাল থাকে, তবে গোলাপটি স্পর্শ করতে গেলেই তার উপর পড়ি এসে ভর করে। তাই তিনি শিমুলকে ইশারা দিলেন গোলাপটি স্পর্শ করার জন্য। শিমুল হুজুরের কথা যেই না গোলাপটা স্পর্শ করতে যাবে, তখনই শান্ত বলে উঠল, এই, তোকে না কতবার বলেছি এই গোলাপ স্পর্শ করবি না? শিমুল ভয় পেয়ে গোলাপে আর হাত দিল না। হুজুর শান্তর হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরে কিছু পড়তে লাগলেন। তখনই শান্ত জোরে জোরে চিৎকার করতে লাগলো। হুজুর শান্তকে আবারও জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? শান্ত উত্তর দিল, আমার নাম হুরায়রা। এইভাবে হুজুরের সাথে হুরায়রার কথোপকথন হতে লাগলো। তুমি কোথা থেকে এসেছ? আমি পরিলোক থেকে এসেছি। কেন এসেছো এখানে? এই ছেলেটাকে আমার ভালো লাগে তাই। তুমি যাবে কিভাবে? আমি এই ছেলেটাকে সঙ্গে নিয়ে যাব। তুমি কি ভালোই ভালো যাবে নাকি আমাকে কিছু করতে হবে? শান্ত হেসে বলল, আমাকে তাড়ানোর ক্ষমতা তোমার নেই, পারলে চেষ্টা করে দেখতে পারো। হুজুর হেসে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা নেই, তাই তুমি এমন কথা বলছো। আমি তোমাকে বিদায় করেই এই বাড়ি থেকে বিদায় নেব, তার আগে নয়। এই বলে হুজুর শান্তর কনিষ্ঠ আঙুল ছেড়ে দিলেন। সাথে সাথেই শান্ত বিছানায় অচেতন হয়ে পড়ে গেল।